রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে স্বাগত জানিয়ে আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, কোটচাঁদপুর পৌর কলেজ। আশা করি সকলে তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় থেকে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন এই পর্যায়ে রাজনৈতিক দল সম্বন্ধে কিছু আলোচনা রাখব। আশা করি তোমরা সকলে সেটা শুনবে এবং ২০২২ সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদেরকে কাজে আসবে। বর্তমান যুগ গণতন্ত্রের অগ্রযাত্রার যুগ। আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ শাসন ব্যবস্থা বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। বর্তমান এই বিশাল আয়তনের রাষ্ট্রসমূহকে সরাসরি সকলে মিলে শাসন করা সম্ভবপর নয়। তাই আমরা প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে থাকি। সেই ব্যবস্থাটাই যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখে, সেই ব্যবস্থাটা নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় রাজনৈতিক দল কাকে বলে। তো প্রথমে আমরা জেনে নেব যে রাজনৈতিক দল বলতে আমরা কী বুঝি। রাজনৈতিক দল ওনারাই যারা কিছু সংখ্যক মানুষ, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, কিছু সংখ্যক মানুষ সংঘবদ্ধ হয়ে তারা একটা নীতি আদর্শের উপর ভিত্তি করে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, তাদেরকে আমরা রাজনৈতিক দল বলে থাকি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে যে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় নেতার নেতৃত্বে। প্রত্যেকটা রাজনৈতিক দলের এক বিভিন্ন পর্যায়ের নেতা থাকে, তাদের রাজনৈতিক দলের একটা অবকাঠামো থাকে, তাদের একটা আইন থাকে, তাদের একটা নিয়ম থাকে। সেই নিয়ম নীতির উপর ভিত্তি করে একজন নেতা, তারপরে পর্যায়ক্রমে আরও অনেক নেতৃবৃন্দ থাকে, যাদের সমন্বয়ে রাজনৈতিক দল পরিচালিত হয়। তো এ পর্যায়ে আমরা আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। বর্তমান সময়ের এই বিশাল আয়তন রাষ্ট্রগুলোর বিপুল জনগোষ্ঠীর পক্ষে প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করা সম্ভবপর নয়। বর্তমান তাই জনগণ প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে থাকে। তাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। নির্দিষ্ট একটা সীমারেখার মধ্যে সীমারেখা ভাগ করে করে প্রতিনিধি নির্বাচনের দায়িত্ব জনগণের উপরে প্রদান করা হয়। জনগণ স্ব এলাকার সর্বোচ্চ ভালো এবং দেশ দরদি যাদের দিয়ে তাদের দেশের উন্নতি হবে, কল্যাণ হবে, সেই ধরনের প্রতিনিধি নির্বাচন করে তারা রাষ্ট্র ক্ষমতায় প্রেরণ করে থাকে। এবং তিনি যে সরকার থাকে সেই সরকারের অধীনে বা সরকারের বাইরেও থাকতে পারে। কারণ যারা এমপি হয় তারা শুধু যে সরকারি দলেরই থাকবে এমন কিন্তু কোনো কথা নয়। তারা বিরোধী দলেরও হতে পারে, কিন্তু তারাও সরকারেরই অংশ। যখন কিছু সংখ্যক মানুষ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে এবং ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে রাজনৈতিক দল বলে। রাজনৈতিক দলের আমরা কিছু সংজ্ঞা দেখব যে বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। যে এডমান্ড বার্ক উনি বলছেন
যে রাজনীতি দল এমন এক সংগঠিত জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট থাকে, তাদেরকে আমরা রাজনৈতিক দল বলে থাকি। অধ্যাপক ম্যাকাইভার বলেছেন, রাজনৈতিক দল হচ্ছে কোনো নীতির সমর্থনে সংগঠিত সংঘবিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াসী হয়, তাদেরকে আমরা রাজনৈতিক দল বলে থাকি। সর্বশেষ আমরা এই রাজনৈতিক দল সম্বন্ধে যতটুকু আলোচনা করলাম তার যে মোদ্দা কথা হলো এই যে রাজনৈতিক দল এমন একটা জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সদস্য সম্পর্কে ঐক্যমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। তারা তাদের দলের মধ্যে যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলো সবাই ঐক্যমত পোষণ করে, তাদের নীতি আদর্শ এবং রাষ্ট্রীয় যে সমস্ত সমস্যা বা সমাধানের উপায় ইত্যাদি সম্পর্কে তারা যখন ঐক্যমত হয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, তখন তাদেরকে আমরা রাজনৈতিক দল বলি। তাদের বৈশিষ্ট্যটা কেমন, কি দেখলে আমরা বুঝবো যে তারা রাজনৈতিক দল? আমরা কোন একটা জায়গায় ছোট ছোট পরিসরে অনেকে মানুষ এক জায়গায় হয়ে আমরা বিভিন্ন কর্মসূচি কিন্তু পালন করে থাকি, তাদেরকে কিন্তু রাজনৈতিক দল বলা যাবে না। রাজনৈতিক দল হতে হলে তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, সেই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা একটা রাজনৈতিক দল। রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল একটা সংগঠন, কিছু সংখ্যক মানুষের একটি রাজনৈতিক সংগঠন। তবে আর্থসামাজিক বিষয়ে রাজনৈতিক দলকে ভাবতে হয়, কর্মকাণ্ড চালাতে হয়, মত প্রকাশ করতে হয়। এগুলো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। সম আদর্শে বিশ্বাসী, রাজনৈতিক দলের সদস্যগণ কম বেশি একই রূপ আদর্শ এবং নীতির দ্বারা অনুপ্রাণিত হবে, একত্রিত হবে। নীতি আদর্শের মিলই তাদের মধ্যে মিলনের বন্ধন হিসেবে কাজ করে। তাদের মধ্যে রক্তের সম্পর্ক তেমন না থাকলেও নীতি এবং আদর্শ যেটা বুঝি আমরা, সেই নীতি আদর্শের দিক দিয়ে তাদের কিন্তু ঐক্যমত থাকতে হবে, তাহলেই তারা একই রাজনৈতিক দলে কাজ করতে পারবে। 3 নম্বরে যেটা আছে, নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণ। রাজনৈতিক দল হতে হলে তাকে অবশ্যই যে দেশের রাজনীতি করবে তাদের দেশের যে সরকার পরিবর্তনের যে আইন বা নিয়ম আছে সেই নিয়ম মেনেই তাদের কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। নিয়মতান্ত্রিক উপায় যেমন আমাদের বাংলাদেশে যে সমস্ত জনপ্রতিনিধি নির্বাচিত হয় যে পর্যায়ে হোক, সেটা জাতীয় নির্বাচন যেটা আমরা বুঝে থাকি, রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারা সরকার গঠন করে এবং রাষ্ট্র পরিচালনা করে। তো আমাদের দেশে যে সমস্ত পর্যায়ে, আরও অনেক পর্যায়ে কিন্তু জনপ্রতিনিধি আছে যারা বিভিন্ন পর্যায়ে শাসন করে থাকে। স্থানীয় পর্যায়ে আছে, জাতীয় পর্যায়ে তো আমরা জানি, স্থানীয় পর্যায়েও আছে। তো আমার যেটা কথা সেটা হলো যে আমাদের দেশের জনপ্রতিনিধি যারাই যেখানেই নির্বাচিত হোক তাদের মেয়াদ 5 বছর, কোনো কোনো দেশে 4 বছর আছে, কোনো কোনো দেশে যদি তারা মনে করে আরও বেশি ডিউরেশন বাড়াতে পারে, কমাতে পারে, সেইভাবে কিন্তু তারা তাদের দেশের নিয়ম অনুযায়ী তারা তাদের দেশের নিয়ম নীতি মেনেই কিন্তু তারা সরকার গঠন করবে বা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে। এটা হলো নিয়মতান্ত্রিক উপায়। জনমতের প্রতি গুরুত্ব প্রদান থাকতে হবে। রাজনৈতিক দল যেহেতু একটা দেশের ক্ষমতার পরিবর্তন, আমাদের দেশের বা যে কোনো দেশেরই সাধারণ মানুষ কিন্তু পরিবর্তন ঘটায়। তো সেই পরিবর্তন ঘটানোর যারা মালিক তাদের হলো জনমত, অর্থাৎ জনগণের মতামতটাকে প্রাধান্য দিয়েই রাজনৈতিক দলের কিন্তু কাজ করতে হবে। তা না হলে রাজনৈতিক দল ক্ষমতা কোথায় পায়? তারা কিন্তু জনসমর্থন আদায় করেই তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হয়। সেহেতু
জনসমর্থন কী চায়, জনগণের সুবিধা কী, অসুবিধা কী, কল্যাণ অকল্যাণের কথা সবসময় রাজনৈতিক দলগুলো কিন্তু চিন্তা করে তারা সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা বা রাজনৈতিক দল পরিচালনা করে থাকে। দলীয় স্বার্থ সংরক্ষণ করা শুধুমাত্র যে দেশের কথা, দেশের জনগণের কথা সব কিছু চিন্তা করতে হবে সেটাও যেমন ঠিক, তেমনি একটা রাজনৈতিক দল তাদের অন্তর্নিহিত কিছু বিষয় থাকে যেগুলো ওই রাজনৈতিক দল সেগুলো সংরক্ষণ করে থাকে। যেমন যদি আমাদের দেশের উন্নয়ন হয় তো রাজনৈতিক দলের সদস্য যারা তারা তো এই দেশেরই সদস্য বা এই দেশেরই মানুষ, তো সেক্ষেত্রে দেশের উন্নতি হলে স্বাভাবিকভাবেই তারাও সেই উন্নতির সুফলটা ভোগ করবে। তারপরও বিশেষ কিছু কিছু পর্যায়ে এসে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার স্বার্থে তাদের দলীয় বিভিন্ন পদ পদবি থাকে, বিভিন্ন পর্যায়ের ব্যাপার থাকে যেগুলো তাদের রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রাখতে সহযোগিতা করে, সেগুলো তাদের সংরক্ষণ করতে হবে। এইগুলো দলীয় স্বার্থটাও তাদের দেখতে হবে, কারণ জনগণের স্বার্থ দেশের স্বার্থ দেখতে হবে। যদি জনগণের স্বার্থ দেশের স্বার্থে আমাকে কাজ করতে হয় তাহলে আমার দলটাকে, অর্থাৎ আমার রাজনৈতিক দল ব্যবস্থাটাকেও যেন টিকে থাকে বা জনগণের মাঝে তাদের ভাবমূর্তি ভালো থাকে সে পর্যায়েও কিন্তু আমার কাজ করতে হবে। এই জন্য দলীয় স্বার্থটাও আমাকে বিবেচনায় রাখতে হবে। রাজনৈতিক দল আমরা এই জিনিসগুলো বা এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আমরা তাদেরকে রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করব এবং তাদেরকে রাজনৈতিক দল বলে। এখন আমরা যেটা জানি যে অনেক সময় রাজনৈতিক দলের ভিতরে নানা রকমের কোন্দল বা আমরা যেটা বলে থাকি যে গ্রুপিং থাকে, সেই গ্রুপিং ব্যবস্থাটাকে কিন্তু রাজনৈতিক উপদল বলা হয়। বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন রুট পর্যায়ে বিভিন্ন এই অমকের গ্রুপ তমকের গ্রুপ এরকম গ্রুপিং থাকে না, সেইগুলোকে আমরা উপদল বলে থাকি আর কি। রাজনৈতিক ক্ষেত্রে প্রায় একই ধরনের দৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণ নির্দিষ্ট কিছু কর্মসূচির ভিত্তিতে যখন মিলিত হয় বা একত্রিত হয় তখন তাকে রাজনৈতিক দল বলে। অপরদিকে দলের মধ্যেই যখন কিছু সংখ্যক সদস্য দলীয় নীতি এবং কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারের ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে বা কুচক্রী বলা হয়। দলীয় স্বার্থ দেশের স্বার্থ চিন্তা না করে তাদের নিজ দলের নেতাকর্মীর কথা চিন্তা করে অনেক সময় অনেকে রাজনৈতিক দলের নীতি আদর্শ ভুলে যেয়ে ঠিক না, নীতি আদর্শ বা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বাইরেও অনেক সময় তারা কাজ করে। এদেরকে এই ব্যবস্থাটাকে উপদল বলা হয়। অনেক সময় দেখা যায় যে কোনো একটা রাজনৈতিক দল একটা স্থানীয় নির্বাচনে বা জাতীয় নির্বাচনে তাদের দল থেকে একজনকে মনোনয়ন দিল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, সেখানে ওই দলেরই অন্য কোনো নেতা একটু মনোক্ষুণ্ণ হয়ে দেখা যাচ্ছে তারও নেতৃবৃন্দ আছে, তারও লোকজন আছে, তারও জনসমর্থন আছে, তো সে চায় যে আমি যদি নির্বাচন করি তাহলে আমিও পাশ করতে পারি। এই ধরনের দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করেও অনেক সময় অনেকে এই কাজগুলো করে, তাদেরকে আমরা উপদল বা কুচক্রী বলে থাকি। মানে এটা হলো রাজনৈতিক দল আলোচনা করতে যে এই বিষয়টা আমাদের এখানে এসে যায়, যে অনেক সময় আমাদের এসে যায় পরীক্ষায় যে রাজনৈতিক উপদল বলতে আমরা কী বুঝি, সেই কারণেই আমি এই বিষয়টা অল্প একটু আলোচনা করে রাখলাম। এখন আমরা যেটা আরও একটু জানবো সেটা হলো যে এই যে রাজনৈতিক দল কাকে বলে জানলাম, রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের রাষ্ট্রবিজ্ঞানীদের সংখ্যা জানলাম, রাজনৈতিক বৈশিষ্ট্য জানলাম, রাজনৈতিক দলের মধ্যে কিছু লোক থাকে তারা যখন গ্রুপিং করে লবিং করে তাদেরকে কী বলে আমরা সংজ্ঞায়িত করি সেটা জানলাম। এখন আমরা দেখব যে রাজনৈতিক দলের ভূমিকাটা বা গুরুত্ব কতটুকু, রাজনৈতিক দল আদৌ দেশের কোনো কল্যাণে আসে কি আসে না সে বিষয়ে আমরা একটু আলোকপাত করব। আধুনিক এই বিশালায়তন গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর বিপুল জনসমষ্টির পক্ষে মানে প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করা কিন্তু সম্ভব নয়। তাই জনগণ প্রতিনিধি নির্বাচন করে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করে থাকে। আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি। তো সেটা যারা কী পর্যায়ে তাদের ভূমিকা রাখে, কী কী কাজ তারা করে, প্রথম যেটা সেটা হলো জনমত গঠন করা। যদি রাজনৈতিক দল তাদের প্রথম কাজ হলো যে
জনমত গঠন করতে হবে। জনমত গঠন করার অর্থই হলো যে জনগণ যদি তাদের পক্ষে ভোট দেয় বা মত দেয় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তখন কিন্তু তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে, তাহলে কিন্তু যেতে পারবে না। তো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে জনমত গঠন করা। জনমত গঠন করলাম, নির্বাচনে অংশগ্রহণ করলাম, নির্বাচনে জয়লাভ করলাম, এর পরের একটা যে কাজ থাকে সেটা হলো সরকার গঠন করা, যেটা আমাদের কাঙ্ক্ষিত। অর্থাৎ আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজনৈতিক দল গঠন করেছিলাম, সেই বিষয়টা হলো সরকার গঠন করা। নির্বাচন হলো, আমরা প্রার্থী মনোনয়ন দিলাম, প্রার্থী নির্বাচনে জয়ী হলো, তারপরে আমরা সরকার গঠন করলাম। সরকারের যে যে ক্রাইটেরিয়া আছে, যে ধরনের মানে কাজকর্মগুলো আছে, প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া বা বিভিন্ন পর্যায়ে যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো করে শপথ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ভিন্নমুখী মতামতকে একত্রীকরণ করতে হবে। রাজনৈতিক দলের আরেকটা কাজ হলো যে রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন ভিন্ন মতাবলম্বী থাকে, ভিন্ন ভিন্ন মতামতের লোক থাকে, তাদেরকে চেষ্টা করতে হবে যে আমার রাজনৈতিক দলের মধ্যে তাদেরকে নিয়ে আসা বা একত্রীকরণ করা। যত জনসমর্থন আমি বাড়াতে পারবো, তত আমার রাজনৈতিক দল শক্ত মজবুত হবে এবং আমার ক্ষমতায় যাওয়ার জন্য সুবিধা হবে। জনগণ এবং সরকারের মধ্যে সেতু বন্ধন। জনগণ এবং সরকার, সরকার কী করছে, কী করতে চায়, তাতে জনগণের কতটুকু উপকার হবে না হবে, এগুলো আমরা জনগণ এবং সরকারের মধ্যে সেতু বন্ধন হিসেবে রাজনৈতিক দল কাজ করে থাকে। যেমন সরকার কেন্দ্রে বসে রাষ্ট্র পরিচালনা করার বিভিন্ন নীতি অবলম্বন করে, সেগুলো আবার রুট পর্যায়ে পত্রপত্রিকায়, রেডিও, টেলিভিশনে, বিভিন্ন গণমাধ্যমে এগুলো কিন্তু প্রকাশ করা হয়, করে জনগণের সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপ করা হয়। এই জন্যই আমাদের বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো জনগণ এবং সরকারের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। বিরোধী বা বিকল্প পক্ষ সবাই তো আর সরকার গঠন করতে পারবে না। যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে। তেমনিভাবে আবার বিরোধী দলেও থাকবে। বিরোধী দলের কাজ হলো যে সরকারের ভালো কাজ, খারাপ কাজ, কোনটা কী কাজ করছে না করছে, এবং সরকার জনগণের কতটুকু কল্যাণে কাজ করছে, কতটুকু অকল্যাণে কাজ করছে, এগুলো আবার জনগণের মাঝে বিভিন্ন মাধ্যমে, সামাজিক মাধ্যম যোগাযোগ, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, পত্রপত্রিকা আছে, রেডিও টেলিভিশন আছে, সমাজ সেমিনার আছে, এগুলো করে বিরোধিতার পক্ষে যারা থাকে তারা কিন্তু দেশের জনগণকে অবহিত করে থাকে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। রাজনৈতিক দলের আরেকটা কাজ হলো যে মানুষকে সচেতন করা। মানুষকে সচেতন করে, যদি মানুষকে সচেতন করা যায় তাহলে অপেক্ষাকৃত ভালো মানুষ, যোগ্য মানুষ তারা নির্বাচনে জয়লাভ করবে এবং দেশ সুষ্ঠু সুন্দর শাসিত হবে এবং দেশের কল্যাণে কাজ হবে। শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করা। আমি জনগণের ম্যান্ডেট পেয়েছি 5 বছরের জন্য। আমাদের দেশে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয় তাদের মেয়াদকাল থাকে 5 বছর। সে 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও আমি ক্ষমতা ছাড়ছি না, তা কিন্তু রাজনৈতিক দলের কাজ না। রাজনৈতিক কাজ হলো যে মেয়াদ শেষ হয়ে যাবে, নির্দিষ্ট দিন পর্যন্ত ক্ষমতায় থাকবো, আবার পুনরায় নির্বাচন হবে, আবার পুনরায় যদি জনগণ আমাকে নির্বাচিত করে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবো, না থাকলে আর অন্য কোনো দলকে যদি নির্বাচিত করে সেক্ষেত্রে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এইভাবে রাজনৈতিক দলগুলো কাজ করে থাকে। সংসদীয় সরকারের জন্য উপযোগী সংসদীয় শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বর্তমান বিশ্বে এই শাসন ব্যবস্থার একটা জয় জয়কার অবস্থা। পৃথিবীর অনেক দেশেই এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত। আর গণতন্ত্র যে দেশে আছে সে দেশে রাজনৈতিক দল, একাধিক রাজনৈতিক দল থাকতেই হবে। কারণ গণতন্ত্র হলো অনেকগুলো রাজনৈতিক দল থাকবে, তাদের মধ্যে নির্বাচন হবে, নির্বাচনে বিভিন্ন দল অংশগ্রহণ করবে, জনগণ যাকে চাইবে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করবে। এটা হলো সংসদের সরকারের জন্য খুবই উপযোগী। স্বার্থের গ্রন্থিকরণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিভিন্ন প্রকার স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক দলগুলোর মাধ্যমে নিজেদের দাবি সরকারের নিকট তুলে ধরে। এভাবে রাজনৈতিক দল স্বার্থের গ্রন্থিকরণ করতেও সাহায্য করে। রাজনৈতিক দল তার এলাকায় কী সমস্যা বা জাতীয় পর্যায়ে কী সমস্যা, আন্তর্জাতিক পর্যায়ে কী সমস্যা, আমাদেরকে সেখানে কী অবদান রাখা উচিত, কী অবদান রাখলে আমাদের জন্য ভালো হয়, আমাদের উন্নতি হয়, সেগুলোও কিন্তু
এই রাজনৈতিক দলই সরকারের কাছে অনেক সময় বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করে, এবং সরকার যদি মনে করে যে হ্যাঁ এটা যৌক্তিক, তখন সেগুলো মেনে নেয় এবং সেগুলো কাজ করে। তো বিভিন্ন পর্যায়ে কিন্তু আমাদের রাজনৈতিক দল এমনিভাবে অবদান রাখে এবং কাজ করে যায়। এই রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু সঠিকভাবে সুচারুরূপে কিন্তু পরিচালনা করা সম্ভব নয়। একাধিক রাজনৈতিক দল যদি থাকে, তো সরকারও তাদের নীতি, কাজকর্ম এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেগুলো করে সেগুলো অনেক চিন্তা করে করে, যেন কোনো রকম ফল্ট না হয়। যদি ফল্ট হয় তাহলে পাশাপাশি বিপক্ষ যে রাজনৈতিক দল থাকে তাদেরকে জনগণের মাঝে সেই বিষয়গুলো তুলে ধরবে, এবং জনগণ যদি প্রকৃত অর্থে যদি খারাপ কিছু হয়ে থাকে, তাহলে জনগণ কিন্তু নেক্সট নির্বাচনে কিন্তু তাদেরকে আর নির্বাচিত করবে না। এই ভয়ে কিন্তু সরকার সবসময় জনস্বার্থেই কিন্তু কাজ করে থাকে। এগুলো আমাদের রাজনৈতিক দল হলো বিভিন্ন যে কাজ করে থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। নেতৃত্ব ও সুশাসন, এই 6ষ্ঠ অধ্যায়ে নেতৃত্ব এবং সুশাসনটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই পর্যন্তই আজকে আমি রেখে দিচ্ছি, এবং তোমরা এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস আমরা যারা যে সমস্ত স্যারেরা, আমরা সব স্যারেরাই অনলাইন ক্লাস নিচ্ছি, তোমরা অবশ্যই দেখবে এবং এখান থেকে শুনে পাঠ্য বই দেখে পড়বে, এবং আগামী পরীক্ষায় আশা করি তোমরা সুফল পাবে বলে আমি মনে করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।